দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল নিবেদিত সুস্বাস্থ্য সারাক্ষণ। আমাদের সাথে আছেন বিশিষ্ট কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডক্টর এস.এম.এ ইরফান। কথা বলছি স্যারের সাথে। স্যার, আমাদের অ্যানাল ফিশারের ডায়াগনোসিসের ব্যাপারে বলছিলেন। জি, তো এগুলো যদি কোনো কারণে আমাদের অ্যানাল ক্যানেলের ভিতরে পরীক্ষা করতে হয়, অনেক সময় আমাদেরকে অ্যানেস্থেসিয়া দিয়ে পরীক্ষা করতে হয়, কারণ এটা এত পেইনফুল থাকে, এটা কখনোই নর্মালি পরীক্ষা করা উচিত না। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, যখনই মলের সাথে রক্ত যাবে, বিশেষ করে বয়স্ক রোগীদের এবং ইয়াংদেরও ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোলোনোস্কোপি। কারণ আমাদেরকে কোলোনোস্কোপি মূলত করা হয় কোলনের ভিতরে, অর্থাৎ মলদ্বারে না। মলদ্বারটা আমরা প্রক্টোস্কোপি বা আদার পরীক্ষার মাধ্যমে আমরা করতে পারি, কিন্তু কোলনের ভিতরের যে কোনো প্যাথোলজি, বিশেষ করে ক্যান্সার, পলিপ, এই জিনিসগুলো আছে কিনা এটা দেখার জন্য অবশ্যই কোলোনোস্কোপি করতে হয়, কারণ এগুলোতেও রক্ত যেতে পারে। কারণ ক্যান্সারটা এক্সক্লুড করা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ। এই ক্যান্সার এক্সক্লুড করার পর, ক্যান্সার হয়তো আমরা এই ফিশারের ক্ষেত্রে হয়তো কোলোনোস্কোপিটা তাৎক্ষণিকভাবে করতে পারবো না, কিন্তু আমরা যদি সামান্য কিছু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, জেলি দিয়ে বা ইয়ে দিয়ে আমরা ভিতরে পরীক্ষা করে দেখবো যে ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। বিশেষ করে বয়স্ক রোগীদের ক্ষেত্রে অবশ্যই সেটা একান্ত অপরিহার্য। 40-এর পর যে কোনো রোগীর অন্তত একবার কোলোনোস্কোপি করা বাংলাদেশে খুব জরুরি। 2 নম্বর হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল এই বিষয়গুলো দেখে আমরা এটা অ্যানাল ফিশার হয়েছে দেখতে পারি। যদি কোনো কারণ না পারে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে, যেমন জ্যাসোকেন, জেলেটেল, এগুলো যদি আমরা দীর্ঘক্ষণ 5-10 মিনিট রাখি, তাহলে ওটা কিন্তু ওই এলাকাটা অ্যানেস্থেটাইজড হয়ে যায়, তখন আমরা প্রক্টোস্কোপি ইত্যাদি করতে পারি। এখানে মূল ব্যাপারটা হচ্ছে এটাকে সিম্পল অ্যানাল ফিশার না, এর সাথে অ্যাসোসিয়েটেড আদার ডিজিজ আছে। কিছু কিছু রোগের ক্ষেত্রে অ্যানাল ফিশারের সাথে অন্য রোগ বা অন্য রোগের কারণে অ্যানাল ফিশার হতে পারে। সেটার মধ্যে একটা খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, টিউবারকুলোসিস, ক্যান্সার। এগুলোতেও কিন্তু ফিশার নিয়ে এরা প্রেজেন্ট করতে পারে। তো সুতরাং এগুলো আছে কিনা এগুলো আপনাকে আগে অবশ্যই এক্সক্লুড করতে হবে। তো সুতরাং এই পরীক্ষাগুলোর মধ্যে আমরা এক্সক্লুড এটা করতে পারি। সেক্ষেত্রে স্যার, অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট আমরা কিভাবে যাব? অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট, অ্যাকিউট অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট খুব সাধারণভাবে সহজ। আমরা যদি সেখানে কিছু লোকাল অ্যানেস্থেটিক ইউজ করি যাতে তার ব্যথাটা কমে, তারপর যদি আমরা কিছু বাল্ক সফটনার দিই যাতে তার মলটা শক্ত না হয়, তাহলে অনেক সময় এটা হিল করে যেতে পারে কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করলে। কিন্তু সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যাকচুয়ালি এটা আবার রিকার করতে পারে। কিছু কিছু অয়েনমেন্ট আছে, যেমন জিটিএন, গ্লিসারিন ট্রাইনাইট্রেট অয়েনমেন্ট, এগুলো দিলে হিল হয়, লোকাল আলসারটা হিল হয়। বাট এই অয়েনমেন্টগুলোর সাইড এফেক্ট অনেক বেশি, এগুলো প্রচণ্ড রকম মাথা ব্যথা করে। এই জন্য ব্যক্তিগতভাবে আমি আসলে এগুলো এখন ইউজই করি না, কারণ এটার রিজেকশন রেট, অর্থাৎ পেশেন্টের বাদ দিয়ে দিছে এটার সংখ্যা 100%। তো সুতরাং এটা বাতিল। এরপরে চিকিৎসা হচ্ছে অ্যাকচুয়ালি সার্জিক্যাল চিকিৎসা, অপারেশনের মাধ্যমে এটা চিকিৎসা করতে হয়। এই অপারেশনটা খুব ছোট্ট একটা অপারেশন। এটা আমাদের যে ইন্টারনাল স্ফিংটার আছে, এই ইন্টারনাল স্ফিংটারের নিচের অংশ আমরা ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে আমরা কেটে দিই। এই অপারেশনটা এমনকি লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেও করা যেতে পারে। করে এটা কেটে দিলে যে বিষয়টা হয় যে স্ফিংটারটা ডাইলেট হয়ে যায়। এটা যখন ডাইলেট হয়ে যায় তখন স্টুলের সাথে তার কোনো ফ্রিকশন বা কলিশন হয় না, তখন টয়লেটটা ইজিলি পার হয়ে যায় এবং আলসারটাও ইজিলি হিল হয়ে যায়। অ্যাকচুয়ালি কনস্ট্রিকশনের কারণে এখানে সার্কুলেশন কমে হিলটা হয় না, যখন এখানে সার্কুলেশন বাড়ে তখন অটোমেটিক্যালি হিল হয়ে যায়। তো প্রাথমিক পর্যায়ে এই চিকিৎসা অত্যন্ত সফল এবং আমরা এটার আমার কাছে সাকসেস রেট 100%। স্যার, সেক্ষেত্রে বাংলাদেশে রোগীদের যেটা ধারণা, অ্যানাল ফিশারের ট্রিটমেন্ট, অপারেটিভ ট্রিটমেন্টটা অনেক বেশি ব্যয়বহুল, এটা ওনারা মনে করেন। এটার আগে আরেকটা জিনিস বলে রাখি যে অনেকে খুব কমন একটা কোয়েশ্চেন যে এই জিনিসটা তো আবার হতে পারে। জি, রিকারেন্সের আবার হতে পারে যদি এটার যে আমি ল্যাটারাল স্ফিংক্টারেটমি বললাম, এই স্ফিংক্টারেটমিটা খুব ছোট্ট অপারেশন কিন্তু খুব ডেলিকেট অপারেশন। এটা যদি আপনি কম স্ফিংক্টার কাটেন তাহলে এটা আবার রিকার করবে ডিজিজটা, আর বেশি যদি কাটেন তাহলে অ্যানাল ইনকন্টিনেন্স ডেভেলপ করবে।
সুতরাং এটা আপনাকে এমনভাবে মেজার করে কাটতে Proportionটা হবে, খুব প্রপোর্শনটা exactly এমনভাবে করতে হবে দেখে। যাতে তার আবার রিকার না করে আবার অন্য ইনকন্টিনিউয়াস কোনো দিকে ডাইভার্ট না হয়ে না যায়। হয়। জি জি। আমার এই পর্যন্ত আমার মনে হয় 99.9% সাকসেস রেট যে তাদের আর কখনো মানে আর কখনোই তাদের এই অ্যানাল ফিশার, অন্য রোগ হতে পারে কিন্তু অ্যানাল ফিশার অ্যানাল হয়েছে ফিশারে আর হয় না। যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ে। তো স্যার সার্জারিটা ব্যয়বহুল কিনা এটা চিকিৎসার যদি আমাদের ক্ষেত্রে দর্শকদের বলতেন। যেই কথা বলেছেন যে এটার ব্যয়ের ব্যাপারটা, এটা মোটেই ব্যয়বহুল অপারেশন নয়। এটা খুব সহজ একটা সিম্পল একটা অপারেশন। এটা খুব বেশি ব্যয় আসলে এখানে হয় না। সাধারণ খরচ, একটা সাধারণ অপারেশনে যেরকম খরচ সেরকমই খরচ, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এটার পরিপূর্ণ চিকিৎসা বাংলাদেশে আছে, এটার জন্য বাইরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই। জি স্যার, সবাই সেটাই মনে করে যে দেশের বাইরেই হয়তো ভালো ট্রিটমেন্ট হয়, আমাদের দেশের এটা একেবারেই ভুল ধারণা। পেরিয়ানাল রিজিয়নের চিকিৎসা বাংলাদেশে যা আছে বাইরেও তা আছে। অধিকাংশ ক্ষেত্রে বরঞ্চ আমরা দেখছি যে বাইরে যারা যাচ্ছে তারা সবাই তো আর যথাযথ জায়গায় গিয়ে পৌঁছতে পারছে না, যার ফলে ওখানেও ম্যালট্রিটমেন্ট হচ্ছে অনেক বেশি। ওইসব ম্যালট্রিটেড, বাইরে ম্যালট্রিটেড বা অপচিকিৎসা হয়ে আমাদের কাছে আবার ফিরে আসছে। তো সুতরাং এই জাতীয় রোগের জন্য বাইরে যাওয়ার কোনো রকম যুক্তিকতা আছে আমি মনে করি না। জি স্যার, সেই আর কি। আর মহিলাদের ক্ষেত্রে যেটা বলছিলাম স্যার, মহিলাদের অ্যানাল ফিশারের টেন্ডেন্সিটা যেহেতু বেশি, সেহেতু কি কি প্রিকশন স্পেশালি মহিলারা নিতে পারেন? মহিলা হোক পুরুষ হোক তাদেরকে কিছু প্রিকশন এই অ্যানাল ফিশার হওয়া থেকে অ্যাভয়েড করতে পারে অথবা কম হার কমাতে পারে, নাম্বার 1। নাম্বার 2, অপারেশনের পরেও তাদেরকে কিছু মেজার করতে চলতে হবে, কিছু প্রিকশন, কিছু নিয়ম কানুন মানতে হবে যাতে তার আবার না হয়। দুটো ক্ষেত্রে সেম। মেইন যে ব্যাপারটা হচ্ছে, 1 নম্বর ব্যাপার হচ্ছে যে হাই ফাইবার ডায়েট, অর্থাৎ আঁশযুক্ত খাবার খাওয়া। কারণ আমাদের মলটা যাতে সফট থাকে এটা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। এই জন্য আঁশের কোনো বিকল্প নেই। আঁশযুক্ত খাবার যদি তিনি বেশি করে খান তার স্টুলটা নর্মাল থাকবে। তিনি যদি আঁশযুক্ত খাবার বেশি খান তাহলে তার স্টুলটা সফট থাকবে, তার ফিশার হওয়ার হার কম হবে। কিন্তু একদম হবে না সেটা বলা যাবে না, অ্যানাটমির একটা ব্যাপার আছে, অর্থাৎ সেখানকার গঠনগত একটা ব্যাপার আছে, কিন্তু কম হবে। আর বিশেষ করে অপারেশনের পরবর্তীকালে যিনি অপারেশন করে ভালো হয়ে গেছেন তাকে অবশ্যই স্টুলটা সফট রাখার ব্যাপারে যত্নবান হতে হবে। তিনি বেশি করে আঁশ জাতীয় খাবার খাবেন, ফাইবার জাতীয় খাবার খাবেন, শাকসবজি খাবেন। সেগুলোতে যদি তার স্টুল সফট না হয় তাহলে স্টুল সফট না হয় যেসব ওষুধপত্র আছেন সেগুলো কিছু যেগুলো দীর্ঘমেয়াদী খাওয়া যায় সেগুলো তিনি কিছু খাবেন, কারণ তিনি সেগুলো খেয়ে তার স্টুলটাকে সফট রাখবেন। তাহলে আবার হওয়ার চান্স একেবারেই থাকবে না। আর একটা বিষয় হচ্ছে, যদি যথাযথভাবে চিকিৎসা করা না হয় অ্যানাল ফিশারের, একটা তো বললাম যে মানে চিকিৎসাটা যদি ঠিক না হয় তাহলে রিকার একটা আছে, একটা অ্যানাল ইনকন্টিনিউয়াস হতে পারে, স্ফিংক্টার ড্যামেজ যদি যেতে পারে। আর যদি চিকিৎসা না হয় বা অন্য চিকিৎসা করা হয় তাহলে যে জিনিসটা হয় যে অ্যানাল স্টেনোসিস, অর্থাৎ অ্যানাল ক্যানেলটা শুরু হয়ে যেতে পারে এবং অ্যানাল ক্যানেলের যে মিউকোজা সেটা ড্যামেজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অ্যানাল ক্যানেলটা বড় করে দেওয়ার জন্য ভিন্ন ধরনের চিকিৎসা করতে হয়, সেটা একটু জটিল চিকিৎসা। অ্যানোপ্লাস্টি নামে একটা চিকিৎসা, অর্থাৎ অ্যানাল ক্যানেলটাকে রিকনস্ট্রাক্ট করতে হয়, অর্থাৎ নতুন করে তৈরি করতে হয়, অ্যানোপ্লাস্টি। এটাও আমরা করছি সাফল্যের সাথে। কিছু রোগী যারা দীর্ঘদিন 10 বছর 15 বছর এই ফিশারে ভুগছেন, চিকিৎসা করেন নাই, জটিল হয়ে গেছে, এখন স্বাভাবিকভাবে তাদের অ্যানাল ক্যানেলের যে মিউকোজাল যে ড্যামেজ এটা অনেক বেশি হয়ে গেছে। এখন সেটাকে বাইরে থেকে চামড়া এনে তার ওই জায়গাটাকে রিকনস্ট্রাক্ট করে দিতে হচ্ছে। এবং আমাদের দেশে অ্যানাল ফিশারের চিকিৎসায় নানা ধরনের অপচিকিৎসা যেগুলো প্রচলিত আছে সেগুলো দূর করার জন্য দর্শকদের যদি কিছু বলেন। দর্শকদের অপচিকিৎসা দূর করার জন্য আসলে একটাই বিষয়, সেটা হচ্ছে সচেতনতা। চিকিৎসা ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। যদি অ্যানাল ফিশারের যে লক্ষণগুলো আমি বললাম এই জাতীয় লক্ষণ দেখা দেয় তাহলে একজন উপযুক্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হাতুড়ে চিকিৎসকের নয়। কারণ হাতুড়ে চিকিৎসকের মাধ্যমে চিকিৎসায় আপনার জীবনও বিপন্ন হতে পারে। আর এর সাথে আপনি যদি স্বাস্থ্যসম্মত খাবার খান, হাই ফাইবার ডায়েট খান, উচ্চ আঁশযুক্ত খাবার খান, তাহলে আপনি এ থেকে মুক্ত থাকা অথবা চিকিৎসার পরও ভালো থাকবেন, সেটাই সম্ভাবনা খুব বেশি।
ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। দর্শক, শেষ করব এখানেই। দেখা হবে একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সুস্থ জীবনযাপন করুন, সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।